আমরা আজকে কথা বলবো অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা এডিএইচ বা ভ্যাসোপ্রেসিনকে নিয়ে। তো আমরা একদম বেসিক থেকে শুরু করব। সেজন্য আমরা আমাদের এখানে একটা ডায়াগ্রামকে এঁকেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি বা এডিনো হাইপোফাইসিস, পোস্টেরিয়র পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস, ম্যামিলারি বডি, মিড ব্রেইন, পন্স, মেডুলা, সেরেবেলাম, স্পাইনাল কর্ড। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত তোমরা জানো যে আমাদের হাইপোথ্যালামাসে কিছু নিউক্লিয়াস থাকে, যেমন এই নিউক্লিয়াসটাকে বলা হয়ে থাকে সুপ্রা অপটিক নিউক্লিয়াস। এই সুপ্রা অপটিক নিউক্লিয়াসের ভেতরে অনেকগুলো সেল বডি থাকে এবং এই সেল বডিগুলোর 90% সেল বডি আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা এডিএইচ তৈরি করে এবং বাকি 10% সেল বডি আমাদের অক্সিটোসিন তৈরি করে থাকে। এবং আমাদের এখানে এডিএইচ সিনথেসিস হওয়ার পরে সেগুলো কিছু ভেসিকেলের ভেতরে আবদ্ধ হয় এবং এই ভেসিকেলগুলো আমাদের এক্সন হয়ে আমাদের এই নার্ভ এন্ডিংয়ে চলে আসে। তো কিভাবে আসে? তারা এখানে আমাদের নিউরো হাইপোফাইজিন বা একটা কেরিয়ার প্রোটিনের সাথে হয়ে আমাদের এখানে মানে হচ্ছে তার ভালভাস যে এন্ডিং আছে সেখানে চলে আসে। এবং তোমরা আমাদের এখানে আরও একটা নিউক্লিয়াসকে দেখতে পাচ্ছ, যেটাকে বলা হয়ে থাকে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের ভেতরে 90% সেল বডি আমাদের অক্সিটোসিন তৈরি করে এবং বাকি 10% সেল বডি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা এডিএইচ তৈরি করে এবং সেগুলো আমাদের এখানে তৈরি হওয়ার পরে সিনথেসিস হওয়ার পরে কিছু ভেসিকেলের ভেতরে আবদ্ধ হয় এবং এই ভেসিকেলগুলো পরবর্তীতে নিউরো হাইপোফাইজিন বা একটা কেরিয়ার প্রোটিনের মাধ্যমে আমাদের এই এক্সন হয়ে কোথায় চলে আসে? আমাদের এই নার্ভ এন্ডিংয়ে চলে আসে। এবং যখন একটা প্রপার স্টিমুলেশন আসে আমাদের এই সুপ্রাঅপটিক নিউক্লিয়াস বা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে, তখন তারা তাদের যেই প্রোডাক্ট মানে হচ্ছে এখানে অ্যান্টিডায়ুরেটিক হরমোন এবং কিছু পরিমাণে অক্সিটোসিন এবং এখানে অক্সিটোসিন এবং কিছু পরিমাণে অ্যান্টিডায়ুরেটিক হরমোন ব্লাডে রিলিজ হয়। তার মানে আমরা এই আলোচনাটা থেকে কি বুঝলাম? এই আলোচনাটা থেকে বুঝলাম আমাদের অ্যান্টিডায়ুরেটিক হরমোন বা আমাদের অক্সিটোসিন কোথায় সিনথেসিস হয়? তারা মূলত সিনথেসিস হয় আমাদের হাইপোথ্যালামাসে এবং তারা স্টোর হয় আমাদের এই পোস্টেরিয়র পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিসে এসে। তো দেখো, এটাকে চাইলে তুমি একটু টেস্টও করতে পারো যে তারা সত্যি সত্যি কি আমাদের এই হাইপোথ্যালামাসে সিনথেসিস হচ্ছে কিনা। তো সেটা টেস্ট করার জন্য তুমি কি করতে পারো? তুমি আমাদের এই পিটুইটারি স্টাক, এটাকে বলা হয় থাকে যে পিটুইটারি স্টাক, এই পিটুইটারি স্টাককে কেটে দিতে পারো বা পিটুইটারি স্টাক যে কোনো কারণে যদি আলাদা হয়ে যায় তখন কি হবে? তখন কিছু সময়ের জন্য আমাদের এই অ্যান্টি ডায়ুরেটিক হরমোন এবং আমাদের অক্সিটোসিন এর কনসেন্ট্রেশন অনেক অনেক কমে যাবে। বাট তুমি কিছুদিন পরেই দেখবা তাদের যে ব্লাডের লেভেল সেই লেভেলটা আবারও নর্মালে চলে আসবে এবং তাদের যে হরমোনের সিক্রেশন সেই সিক্রেশনটা আর এখান থেকে হচ্ছে না, তাদের সিক্রেশনটা হচ্ছে আমাদের এই এখানে যে কেটে গেল সেই কেটে যাওয়া অংশ থেকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যান্টিডায়ুরেটিক হরমোন বা অক্সিটোসিন মূলত সিনথেসিস হয়ে থাকে আমাদের হাইপোথ্যালামাসে এবং তারা স্টোর হয়ে থাকে আমাদের পোস্টেরিয়র পিটুইটারিতে। এখন আসো আমরা আমাদের অক্সিটোসিন এবং অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের ভেতরে একটু সম্পর্ক দেখি। তোমরা সবাই জানো যে আমাদের অক্সিটোসিন এবং আমাদের এডিএইচ এই দুইটা হরমোনই আমাদের পেপটাইড হরমোন, মানে তারা কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এবং তোমরা চাইলে জেনে নিতে পারো আমাদের এই অক্সিটোসিন এবং অ্যান্টি ডায়ুরেটিক হরমোন মূলত 9টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এখন আমরা যদি তাদের স্ট্রাকচারটাকে একটু লিখি, আমাদের অক্সিটোসিনের স্ট্রাকচারটা অনেকটা এরকম। তাহলে তোমরা এখানে আমাদের অক্সিটোসিন এবং অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের স্ট্রাকচারকে দেখতে পাচ্ছ। দেখো, আমাদের এই স্ট্রাকচার দুইটা মোটামুটি সেমই। কোথায় তাদের ডিফারেন্স? দেখো, আমাদের ADH এর 3 নম্বরে যেই অ্যামাইনো অ্যাসিডটা আছে সেটা হচ্ছে কি আমাদের ফিনাইল অ্যালানিন। বাট আমাদের অক্সিটোসিনের ক্ষেত্রে 3 নম্বরে যেই অ্যামাইনো অ্যাসিডটা আছে সেটা হচ্ছে আইসোলিউসিন। এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের লিউসিন, বাট আমাদের এই ADH এর ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্জিনিনকে। তার মানে আমাদের এই স্ট্রাকচার দুইটা মোটামুটি সেম, বাট আমাদের এখানে ফিনাইল অ্যালানিনের জায়গায় অক্সিটোসিনের ক্ষেত্রে হবে আইসোলিউসিন
এবং আমাদের আর্জিনিনের জায়গায় অক্সিটোসিনে হবে লিউসিন। তার মানে আমাদের অক্সিটোসিন এবং অ্যান্টি ডায়ারেটিক হরমোনের স্ট্রাকচারের ভেতরে অনেক অনেক মিল পাওয়া যায়, বাট তাদের কাজের ভেতরে অবশ্যই অনেক বেশি পার্থক্য দেখা যায়। তাহলে এখন আসো আমরা আমাদের এডিএইচ বা অ্যান্টি ডায়ারেটিক হরমোনকে নিয়ে কথা বলা শুরু করি। তো প্রথমত তার নামটাকে একটু খেয়াল করো যে অ্যান্টি ডায়ারেটিক হরমোন। তাহলে আমাদের এই হরমোনটার কাজ কি হবে? দেখো, অ্যান্টি ডাইউরেটিক হরমোন মানে সে আমাদের ডাইউরেসিস হতে দিবে না। তো ডাইউরেসিস মানে কি? ডাইউরেসিসের সহজ মানে এটাই যে ডাইউরেসিসের ফলে বেশি পরিমাণে ওয়াটার আমাদের কিডনি দিয়ে বাইরে চলে যাবে বা আমাদের ইউরিনের ভলিউমটা অনেক বেশি বেড়ে যাবে। তার মানে আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন কী করবে? আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন বেশি পরিমাণে ওয়াটারকে কিডনি দিয়ে বাইরে চলে যেতে দিবে না বা ইউরিনের ভলিউমটাকে বাড়তে দিবে না। তার মানে আমাদের এডিএইচ কী করতেছে? এডিএইচ আমাদের কিডনি দিয়ে বেশি পরিমাণ ওয়াটারকে যেতে দিচ্ছে না, মানে সে আমাদের বডিতে বেশি পরিমাণ ওয়াটারকে ধরে রাখতেছে বা বডিতে আমাদের ওয়াটারকে কনজার্ভ করতেছে। এখন তুমি একটু চিন্তা করো যে কখন আমাদের বডিতে ওয়াটারকে কনজার্ভ করার প্রয়োজন হয়। ধরো এমন একটা কন্ডিশনের কথা চিন্তা করো যে তুমি ওয়াটার ইনটেক করতে পারতেছো না, তুমি পানি খেতে পারতেছো না, বাট তুমি তো জানো যে সব সময় আমাদের বডি থেকে কিছু পরিমাণে ওয়াটার লস হয়। কিভাবে? ধরো আমরা রেসপিরেটরি কার্যক্রম পরিচালনা করতেছি, এই রেসপিরেশনের মাধ্যমেও আমাদের কিছু পরিমাণে ওয়াটার বডি থেকে বের হয়ে যায়। এবং তোমরা সবাই জানো যে আমাদের সুইটিংয়ের মাধ্যমেও কিছু পরিমাণ ওয়াটার বাইরে বের হয়ে যায়। এবং তোমরা জানো যে আমাদের বডিতে অনেক অনেক মেটাবলিজম হচ্ছে এবং এই মেটাবলিজমের ফলে অনেকগুলো ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। এখন এই ওয়েস্ট প্রোডাক্টগুলো তো আমাদের বডির ভেতরে থাকবে না, তাই না? এই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে আমাদের বডি থেকে বডির বাইরে বের করে দিতে হবে এবং এগুলোকে আমরা আমাদের ওয়াটারে ডিজলভ করে বাইরে বের করে দিই, মানে হচ্ছে আমরা ইউরিনের মাধ্যমে বাইরে বের করে দিই। এখন দেখো, আমার এই মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বের করার জন্য আমার কিছু পরিমাণে ইউরিন বের হতে হবে। এখন ওই ইউরিনটাকে আমরা বলি হচ্ছে অব্লিগেটরি ইউরিন ভলিউম। তার মানে কিছু পরিমাণে ওয়াটার আমাদের অব্লিগেটরি ইউরিন ভলিউম হিসেবে বের হবে। এটা মোটামুটি 500 ml এর মতো হয়ে থাকে। আবার দেখো, কিছু যদি ফিক্যাল ম্যাটার বের হয় তাহলে সেই ফিক্যাল ম্যাটারের মাধ্যমেও কিছু ওয়াটার বের হয়ে যাবে। এখন দেখো, তুমি ওয়াটার খেতে পারতেছো না, বাট তোমার বডি থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওয়াটার বাইরে চলে যাচ্ছে। তো এখন কি হবে? এখন তোমার এক্সট্রা সেলুলার ফ্লুইডের ওয়াটারগুলো কমে যাবে, কারণ তুমি ওয়াটার খেতে পারতেছো না, পাশাপাশি তোমার ওয়াটার লস তো হচ্ছেই। তো সেই কন্ডিশনটাতে কী হবে? সেই কন্ডিশনটাতে আমার বডির যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেই এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ওয়াটার বাইরে চলে যাবে এবং আমার এক্সট্রা সেলুলার ফ্লুইডগুলো কনসেন্ট্রেটেড হবে। এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভেতরে একটা বড় পোর্শন হচ্ছে আমাদের ব্লাড। তার মানে আমাদের ব্লাড কনসেন্ট্রেটেড হবে এবং ব্লাড কনসেন্ট্রেটেড হওয়া মানে কি? ব্লাডের ভেতরে আমার সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং যখন আমার ব্লাডের ভেতরে সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন আমরা বলি যে আমাদের ব্লাড এর অসমোলারিটি বেড়ে যাচ্ছে বা ব্লাডের যে নর্মাল অসমোলারিটি তার থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে আমার ব্লাড হাইপার অসমোলার হয়ে যাচ্ছে। আমার ব্লাড যখন হাইপার অসমোলার হয়ে যাইতে চাইবে তখনই আমাদের এডিএইচ কাজ করা শুরু করে। এডিএইচ কী করে? এডিএইচ আমাদের বডি থেকে বডির বাইরে ওয়াটারকে চলে যাইতে দেয় না, মানে আমাদের ইউরিন দিয়ে যেই পরিমাণ ওয়াটার লস হতো সেই ওয়াটারটাকে সে লস করে না। তার মানে সে আমাদের ওয়াটারকে বডিতে রিজার্ভ করে। এখন দেখো, এই কন্ডিশনটাতে যখন তুমি পানি খেতে পারতেছো না, বাট তোমার অনেক পানি লস হচ্ছে, সেই মুহূর্তে আমাদের অ্যান্টি ডায়ারেটিক হরমোন এসে কি করবে? আমাদের অ্যান্টি ডায়ারেটিক হরমোন এসে আমাদের ইউরিনের মাধ্যমে যেই ভলিউমটা লস হচ্ছে সেই লসটাকে প্রিভেন্ট করবে এবং এর মাধ্যমে তোমার ব্লাড যে হাইপার অসমোলার হয়ে যাচ্ছিল সেই হাইপার অসমোলারটা আরও বেশি হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করবে। তার মানে আমার অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কখন রিলিজ হবে? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন তখনই রিলিজ হবে যখন আমার বডির ওয়াটারকে কনজার্ভ করার প্রয়োজন হবে। আমরা একটা উদাহরণ দিলাম, যখন আমরা ওয়াটার ইনটেক করতে পারতেছি না। এছাড়াও আরও কিছু কন্ডিশনে আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোন রিলিজ হতে হয় বা আমাদের ওয়াটারকে কনজার্ভ করতে হয়। তো সেই কন্ডিশনগুলো কি? যখন আমাদের ব্লাডের ভলিউমটা কমে যাবে তখন আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোন এসে কাজ করতে হবে। ব্লাডের ভলিউমটা কমে গেলে কি হবে? দেখো, ব্লাডের ভলিউমটা কমে গেছে মানে আমার এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা কমে গেছে। এখন আমি যদি শরীর থেকে আরও বেশি পরিমাণে ওয়াটারকে লস করি তাহলে আমাদের এই এক্সট্রাসেলুলার ভলিউম আরও বেশি কমে যাবে, ব্লাডের ভলিউম আরও অনেক বেশি কমে যাবে। তো সেই কমে যাওয়াটাকে প্রিভেন্ট করার জন্য আমার অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের
প্রয়োজন। অথবা যখন আমাদের ব্লাড প্রেশার কমে যাবে, ব্লাড প্রেশার যখন কমে যাবে তখন আমাদের এই অ্যান্টি ডায়ুরেটিক হরমোন রিলিজ হবে। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কী করবে, আমাদের ওয়াটার লস হওয়াটাকে প্রিভেন্ট করবে এবং আমাদের এই ব্লাড প্রেশারকে আবারও নর্মালে নিয়ে আসবে। এবং এছাড়াও আমাদের নজিয়া অ্যান্ড ভমিটিং, দেন আমাদের হাইপক্সিয়া, দেন বিভিন্ন ড্রাগ, যেমন আমরা দুইটা ড্রাগের নাম জানতে পারি, মরফিন, নিকোটিন, এইসব ড্রাগও কী করতে পারে, আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোনকে রিলিজ করতে পারে। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন রিলিজ হবে। তো অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন কীভাবে রিলিজ হচ্ছে সেটা বোঝার জন্য আমাদেরকে এখানকার এই স্ট্রাকচারগুলো সম্পর্কে একটু জানতে হবে। এই স্ট্রাকচারগুলো কোথায় অবস্থিত? দেখো, এটাকে আমরা বলে থাকি হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল। এটাকে আমরা বলে থাকি হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল। এবং আমাদের এই থার্ড ভেন্ট্রিকেলের অ্যান্টেরোভেন্ট্রালি আমাদের কিছু স্ট্রাকচার আছে, মানে থার্ড ভেন্ট্রিকেলের অ্যান্টেরোভেন্ট্রালি আমাদের কিছু স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো দেখো, তোমরা এখানে যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে সাবফর্নিক্যাল অর্গান। এই স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে সাবফর্নিক্যাল অর্গান। এবং তোমরা আমাদের এই নিচে যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয়ে থাকে অর্গানাম ভাস্কুলোসাম। তার মানে আমাদের উপরের যে স্ট্রাকচার সেটাকে আমরা নাম বললাম সাবফর্নিক্যাল অর্গান, এবং নিচের যে স্ট্রাকচার এটার নাম বললাম অর্গানাম ভাস্কুলোসাম। এবং এর মাঝখানে এখানে আমাদের যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে মিডিয়ান প্রি অপটিক নিউক্লিয়াস। মিডিয়ান প্রি অপটিক নিউক্লিয়াস। এবং এই স্ট্রাকচারগুলো যেই জায়গায় থেকে থাকে এই জায়গাটাকে বলা হয়ে থাকে ল্যামিনা টার্মিনালিস। তার মানে আমরা আমাদের এই স্ট্রাকচারগুলোকে জেনে নিলাম। তাই আমরা এখন দেখব যে আমাদের অ্যাডিএইচ বা ভ্যাসোপ্রেসিন সিক্রেশনের সাথে এই স্ট্রাকচারগুলোর কী সম্পর্ক। দেখো, আমরা এখানে যেই অর্গানগুলোর সাথে পরিচিত হলাম, সাবফর্নিক্যাল অর্গান এবং আমাদের অর্গানাম ভাস্কুলোসাম, এই দুইটার ভেতরে অনেকগুলো সেল থাকে। ওই সেলগুলোর ভেতরে কিছু কিছু সেল আমাদের ব্লাডের অসমোলারিটি কতটুকু সেটাকে মাপতে পারে। তো সেটা কীভাবে হয়ে থাকে, এখান দিয়ে আমাদের কিছু ব্লাড সাপ্লাই আছে। এই ব্লাড সাপ্লাইটা আমাদের এই সাবফর্নিক্যাল অর্গান এবং অর্গানাম ভাস্কুলোসাম পেয়ে থাকে। তো কি হয় যে আমাদের এই সাবফর্নিক্যাল অর্গান এর শুরুতে আমাদের এখানে যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার থাকে, সেই ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা ডিফেক্টিভ থাকে। এবং আমাদের এই অর্গানাম ভাস্কুলোসাম এর শুরুতেও আমাদের এখানে ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা ডিফেক্টিভ থাকে। এখন এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা ডিফেক্টিভ থাকার ফলে সুবিধাটা কী হচ্ছে, দেখো, ব্লাড যখন আমাদের সার্কুলেটরি সিস্টেম থেকে এদিক দিয়ে আসে তখন আমাদের এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার যেই ডিফেক্ট, এই ডিফেক্টটা দিয়ে আমাদের ব্লাড এই অর্গানগুলোতে চলে যেতে পারে, মানে হচ্ছে সাবফর্নিক্যাল অর্গান এবং আমাদের অর্গানাম ভাস্কুলোসামের ভেতর চলে যেতে পারে। এবং আমাদের অর্গানাম ভাস্কুলোসাম এবং সাবফর্নিক্যাল অর্গান এগুলো আমাদের ব্লাডের কম্পোজিশনটাকে খুব ভালোভাবে মাপতে পারে এবং তারা এটা বুঝতে পারে যে আমাদের ব্লাডের অসমোলারিটি কত। নর্মালি আমাদের ব্লাডের অসমোলারিটি কত? নর্মালি আমাদের ব্লাডের অসমোলারিটি হচ্ছে 290, বা আমরা বলতে পারি হচ্ছে 280 থেকে 310 মিলি অসমোল পার লিটার। এখন যখন আমরা ওয়াটার ইনটেক করতে পারতেছি না, যখন আমাদের ওয়াটার লস বেশি হচ্ছে, তখন আমাদের ব্লাড কী হয়ে যাচ্ছে, হাইপার অসমোলার হয়ে যাচ্ছে বা হাইপার টনিক হয়ে যাচ্ছে। এখন আমাদের এই হাইপার অসমোলার ব্লাড যখন আমাদের এই সাবফর্নিক্যাল অর্গান এবং আমাদের অর্গানাম ভাস্কুলোসামে যাবে তখন কী হবে, দেখো, আমাদের এই সাবফর্নিক্যাল অর্গান এবং অর্গানাম ভাস্কুলোসাম যখন আমাদের এরকম হাইপার টনিক, মানে এইটার থেকে টনিসিটিটা বেশি, এরকম হাইপার টনিক ফ্লুইড বা আমাদের হাইপার অসমোলার ব্লাডের সাথে যখন মিলিত হবে তখন কী হবে, দেখো, হাইপার অসমোলার ব্লাড মানে কি, সেখানে আমাদের সলিউটের পরিমাণটা বেশি, তাই তো? সলিউটের পরিমাণটা বেশি হয় আমাদের এই হাইপার অসমোলার ব্লাডে আমাদের এখান থেকে কিছু পরিমাণ ফ্লুইড চলে যাবে, মানে হচ্ছে আমাদের সাবফর্নিক্যাল অর্গান, তারপর আমাদের এখানের অর্গানাম ভাস্কুলোসাম থেকে কিছু পরিমাণ ফ্লুইড এদিকে চলে যাবে যখন আমাদের এখানে হাইপার অসমোলার ফ্লুইড আসবে। তো এই ফ্লুইডটা চলে যাওয়ার ফলে কী হবে, আমাদের এই সাবফর্নিক্যাল অর্গান এবং অর্গানাম ভাস্কুলোসাম শ্রিঙ্ক করবে, তারা চুপসে যাবে। যখন তারা চুপসে যাবে তখন তারা কি করবে, যখন তারা আমাদের এই অর্গানটাতে, মানে আমরা এখানে যেটাকে দেখালাম মিডিয়ান প্রি অপটিক নিউক্লিয়াস, এই মিডিয়ান প্রি অপটিক নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে। এই মিডিয়ান প্রি অপটিক নিউক্লিয়াসকে আমাদের এই দুইটা স্ট্রাকচারকে স্টিমুলেট করবে কখন,
যখন তারা আমাদের এখানে হাইপার অসমোলার ফ্লুইড